হাই, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ফিফথ সেমিস্টারের ক্লাস কন্টিনিউ করব। আজকে যে টপিক আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা তোমাদের সিলেবাসে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এটা 5 মার্কের কোয়েশ্চেন তোমাদের আসার সম্ভাবনা আছে। তার আগে এই ব্যাপারটা জানা উচিত, সবার জানা উচিত। तो हम लोग का जो डिस्कस करने वाले हैं वो है इंडिगो रिवॉल्ट, जिसको हम नील विद्रोह बोलते हैं। তো বাংলায় সেটা নীল বিদ্রোহ, আর সেটা হচ্ছে ইংলিশে ইন্ডিগো রিভল্ট। তো আমাদের বাংলাতে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন মানে অনেকগুলো আন্দোলন আমাদের বাংলাতে হয়েছে। তো জাতীয় কংগ্রেস নেতৃত্বে যে আমাদের ইংরেজ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের আগে ভারতবর্ষ জুড়ে, শুধু বাংলা না, ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কৃষক আন্দোলনের, শ্রমিক আন্দোলন পরে, কৃষক আন্দোলনই বিশেষ করে, উপজাতি গোষ্ঠীর আন্দোলন, আদিবাসী অন্যান্য উপজাতি গোষ্ঠী তারা আন্দোলন করেছেন। তারই একটা পার্ট হচ্ছে এই আজকের টপিক। তো আমরা শুরু করি। সেটা হচ্ছে নীল বিদ্রোহ। আগে নীল বিদ্রোহ কাকে বলে একটু জাস্ট বলে নি, তো তাহলে তোমাদের বুঝতে একটু বেশি সুবিধা হবে। সেটা হচ্ছে যে নীল আমরা সবাই চিনি, জামা কাপড় রং করতে কাজে লাগতো। এখন আর লাগে না, তখন লাগতো। এখনো মনে হয় কিছু কিছু জায়গায় মনে হয় পাওয়া যায়। তো এই নীল আমাদের বাংলাতে, বিশেষ করে বাংলার বিভিন্ন জেলায়, আমি তোমাদের নামগুলো বলবো জেলার, তো সেই জেলাগুলোতে নীল যে চাষ, সেই চাষের বিরোধিতা করে আমাদের বাংলার কৃষকরা নীলকর সাহেবদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল, সেটি হচ্ছে নীল বিদ্রোহ नामे परिचित। ये बेसिक जो डेफिनेशन है कि उस दौरान, मतलब 1859-60 इस दौरान हमारे बंगाल में जो भी इंडिगो फार्मर्स थे, उन लोगों ने जो मतलब इंडिगो जो जमींदार थे, इंडिगो जो खेती बाड़ी करने वाले, उनके विरुद्ध जो युद्ध किए थे, विद्रोह किए थे, उसी को बोला जाता है इंडिगो रिवॉल्ट। और ये कब हुआ था? 1859-60 इस दौरान ये हुआ था। তো শুরুটা দেখি যে নীল বিদ্রোহটা শুরুর প্রেক্ষাপটটা কি ছিল। সেটা হচ্ছে আমরা মোটামুটি সব আমরা গত কয়েক ক্লাস ধরে পড়ছি যে আমাদের ভারতবর্ষে যে 3টে বড় চার্টার আইন হয়েছিল, 1813, 1833, 1853 সাল। তো এই যে সময়কাল, বিশেষ করে 1833, আমরা জানি 1813 থেকে হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চা আর কফি ছাড়া বাকি তো সমস্ত যে একচেটিয়া বাণিজ্য আমাদের দেশে ওনারা করতেন, তো সেটার ক্ষেত্রে ইংরেজ গভর্নমেন্টের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল যে বাকি অন্যান্য ইংরেজ বণিকদের জন্য খুলে দিতে হবে। তো যার ফলে তাদের হস্তচ্যুত হয়েছিল অন্যান্য বিজনেসগুলো। तो ये हुआ था 1813 में। क्या हुआ था कि हम लोग हमारे देश में अंग्रेज गवर्नमेंट की ओर से एक लॉ आया था, जो सनद आइन से हम बोल रहे हैं। उस सनद आइन में चा और कॉफी को छोड़ के बाकी सभी बिजनेस में, बाकी इंग्लैंड के जो बिजनेसमैन हैं, उन लोगों के लिए भी मार्केट को खोलने के लिए प्रस्ताव रखा गया था। इसका मतलब चा और कॉफी को छोड़ के। तो 1833 में जो दूसरा वाला जो सनद आइन आया, उसमें बोला गया कि अब ये चाय और कॉफी भी अंग्रेज ईस्ट इंडिया कंपनी के हाथ से लिया जा रहा है। मतलब अब से क्या होगा, इंग्लैंड का कोई भी बिजनेसमैन हमारे देश में आएंगे और चाय कॉफी या कुछ भी बिजनेस कर सकता है। তো 1833 সালে সনদেতে বিখ্যাত ঘোষণা হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলে দেওয়া হয়েছিল যে আপনাদের হাতে আর চা আর কফির বিজনেসটাও থাকবে না, এবং আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে বলতে একচেটিয়া থাকবে না আর, এবং ওই বিজনেস ইংল্যান্ডের অন্য কোনো বণিক বা বিজনেসম্যান যদি করতে চায় করতে পারে। অর্থাৎ ভারতবর্ষের মার্কেটকে খুলে দেওয়া হয়েছিল। এখন আমরা গত একটা ক্লাসে পড়েছি যেই মার্কেটকে খুলে দেওয়া হলো,
যার ফলে কি হলো, ইংল্যান্ড থেকে প্রচুর পরিমাণে ব্যবসায়ীরা দলে দলে আমাদের দেশে বিজনেস করতে আসছেন, এবং এবং একটা ল ওখানে বানানো হয়েছিল 1833 সালে, যে যদি কোনো ইংরেজ বণিক বা কোনো লোক যদি জমি কিনতে চায় তাহলে ভারতবর্ষে তারা জমি কিনতে পারে এবং চাষবাস করাতে পারেন। তাহলে এটা কিন্তু 1833 সালে সনদ আইনে বলা হয়েছিল। ये भी बोला गया था 1833 के सनद आइन पर कोई भी अंग्रेज भारतवर्ष में लैंड खरीद सकता है और उसको खेती बाड़ी भी करवा सकता है या कर सकता है। मतलब हम लोगों को यहाँ पर अंग्रेज का कोई भी आदमी आके यहाँ पर खेती मतलब जमीन खरीद सकता है। ये इसमें भी ये प्रावधान लगाया गया था 1833 के सनद आइन पर। তোমাদের এই প্রেক্ষাপটটা আরেকটু বললে আরেকটু তাহলে কি হলো, আমাদের দেশে প্রচুর পরিমাণে ইংরেজ বিজনেসম্যানরা আসতে শুরু করে দিয়েছেন এবং ভারতবর্ষের মার্কেটকে পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। আর আমরা তো অলরেডি জানি যে ভারতবর্ষের যে মার্কেটের আসার যে তাদের উপর যে শুল্ক, সেই শুল্কের পরিমাণটা ছিল অত্যন্ত কম ভারতীয় বিজনেসম্যানদের ওপরে থেকেও। তো যার ফলে ওটা ওদের কাছে অত্যন্ত বেনিফিট হয়েছিল এবং অত্যন্ত ফ্রি আসছিল, ট্যাক্স শুল্ক কম লাগছিল এবং আমাদের ভারতবর্ষে নানান বেনিফিট তারা পাচ্ছিলেন ফারুকসিয়ারের পক্ষ থেকে। ওই যে বিনা শুল্কে বাণিজ্য থেকে শুরু করে শাহ আলমের সময়কাল থেকে, ফারুকসিয়ারের সময়কাল থেকে, যার ফলে একটা বেনিফিট তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদ দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো পাচ্ছিলেন এতদিন, এবং অন্যান্য ইংরেজ বণিকরাও পেতে শুরু করে দিয়েছেন। প্রেক্ষাপট একটা জাস্ট বলে নি, নীল চাষে এত গুরুত্বটা বাড়লো কেন, এটা তোমাদের আগে জানা দরকার। কারণ আমরা জানি যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল, সেই শিল্প বিপ্লবের ফলে শিল্প বিপ্লবে যে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল যে শিল্পে, সেটা হচ্ছে বস্ত্র শিল্প। আশা করি মনে হয় এনকে ম্যাডাম তোমাদের মনে হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পড়াচ্ছেন, তো আশা করি উনি মনে হয় বলেছেন যে বস্ত্র শিল্পী যেহেতু প্রথমবার শিল্প বিপ্লব হয়েছে, कॉटन इंडस्ट्री पर ही पहली बार इंडस्ट्रियल रेवोल्यूशन हुआ था। तो इसके चलते क्या हुआ, वो जो कॉटन वो कपड़ा वाला था, वो कपड़ा को कलर करने के लिए वो इंडिगो बहुत जरूरी हो जाता था। নীল ভীষণ দরকার কাপড়কে কালার করার জন্য। ভারতবর্ষের যে মাটি, বিশেষ করে বাংলা এবং বিহার এই অঞ্চলটাতে, বিশেষ করে বাংলার কথা বলবো আমি, তো এখানে নীল চাষ ভালো উপযুক্ত পরিবেশ ছিল, এবার মাটি ছিল, যার জন্য যেহেতু যে এখানেতে একটা জিনিস পরিষ্কার করে তোমাদের আমি বলছি, সেটা ভালো করে মাথায় রাখবে। সেটা হচ্ছে যে কি হলো, এই ল যখন আমাদের বাংলাতে বাংলা মাটি উপযুক্ত, সরকারও বেনিফিট মানে সরকার সমস্ত মার্কেটকে খুলে দিয়েছেন সবার জন্য। তো এখানে যেহেতু নীল চাষের উপযুক্ত পরিবেশ আছে, তাই নীল চাষ করার জন্য একটা সম্প্রদায়ের আবির্ভাব হচ্ছে, যাদেরকে বলা হচ্ছে নীলকর সাহেব। এই বিজনেসম্যান, এবং এরা বাংলার ভিন্ন ভিন্ন প্রান্তে গিয়ে তারা ঘাঁটি স্থাপন করছেন, বাড়ি বানাচ্ছেন জমি কিনে, এবং তারা এলাকায় চাষিদেরকে অ্যাডভান্স ট্যাক্স দিচ্ছে, টাকা দিয়ে দিচ্ছেন, যেটাকে আমরা দাদন বলছি। तो दादन व्हाट इज दादन? तो दादन हम इसको बोल रहे हैं जो एडवांस पैसे जो फार्मर्स को दिया जाता है उसी को बोलते हैं दादन। মানে হচ্ছে দাদন অ্যাডভান্স দিয়ে দেওয়া হলো, চাষিদের ইচ্ছা নেই তা তো দাদন দিয়ে দেওয়া হচ্ছে, আচ্ছা শোনো তোমার এই জমিতে নীল চাষ করতে হবে, কারণ ওই নীল আমাদের খুব দরকার। অ্যাকচুয়ালি ওই ল্যান্ডগুলোকে তো তখন ওই যে বললাম 1833 সালের ল্যান্ড জীবন মানে চাষিদের তো জমি কেনার একটা পারমিশন, ওই যে নীলকর সাহেবদের জমি কেনার পারমিশন দিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে এই এলাকার চাষিদের উপরে এক প্রকার জবরদস্তি করেই নীল চাষের জন্য বাধ্য করা হচ্ছিল। এখন एक जबरदस्ती मूलक की ऐसा सिस्टम लिया गया था। मतलब अब जो सिचुएशन हुआ, अब ये देखो इंडिगो कभी भी मतलब वो जो नील होता है वो कभी भी कृषक मतलब वो जो फार्मर होता है उसको खाने के लिए कभी वो तो खाते नहीं है, इसका मतलब उसके पर्सनल यूज में उसका कुछ भी आता जाता नहीं है नील से। वो खाता तो चावल है तो या रोटी खाएगा, लेकिन अभी नील कैसे खाएगा? आप देखो कृषक जो हमारे देश में मतलब स्पेशली बंगाल में जो फार्मर्स थे उन्होंने विरोध करना शुरू किया, अरे हम लोग खेती बाड़ी क्यों करें, इतना फोर्स क्यों डाल रहे हो? पहले तो कर लेते थे, लेकिन जब दादन दिया जा रहा है और एक्स्ट्रा बेनिफिशियरी कुछ भी फैसिलिटीज उन लोगों को नहीं मिल रहा है और ज्यादा से ज्यादा अपना खेती बाड़ी छोड़ दो, मतलब वो धान वान उगलना छोड़ दो, अब इंडिगो ही खेती बाड़ी करो। এর বিরুদ্ধে এই যে নীল চাষি করতে হবে এক প্রকার বাধ্য করেই নীলকর সাহেবরা সে সমস্ত লোকাল এলাকার গরিব চাষিদের উপরে চাপ দিচ্ছেন, এবং ওদেরকে বাঁচানো তো লোক নেই, কারণ পুলিশ প্রশাসন সবই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, আর এরা তো জমি কিনেছেন, যার ফলে সরকার তো নীলকর সাহেবদের প্রথমের দিকে প্রোটেকশন দিচ্ছেন এবং জমিদাররাও পাশে রয়েছেন, এবং নীলকর সাহেবরা ওখানে নতুন করে সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে।
যার ফলে একটা জিনিস দেখা যাচ্ছে যে তারা বিদ্রোহী হচ্ছেন, এবং প্রথমের দিকে তারা মুখ বুজে সহ্য করছিলেন, কিন্তু যখন অত্যাচারিত হচ্ছেন, ধরো কেউ নীল চাষ করবে না, তার দরকার নেই, তার ধান দরকার, সেখানে সে প্রতিবাদী হবেই, স্বাভাবিক, একদিন না একদিন সে তো প্রতিবাদী হবেই। এই যে প্রভাবটা দেখা গেল এবং তার বিরুদ্ধে প্রতিবাদ আস্তে আস্তে উঠতে শুরু হলো। এখন এই প্রতিবাদটা নীলকর সাহেবদের বিরুদ্ধে শুরু হলো। এই যে ব্যাপারটা, এইটি হচ্ছে নীল বিদ্রোহের মূল প্রেক্ষাপট, অর্থাৎ জবরদস্তি নীল চাষ করা। কারণ ওখানে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে, ওখানে কাপড় রং করার জন্য নীল চায়। কোন কোন জায়গার চাষিরা এবার আমরা জানবো কোন কোন জায়গায় চাষিরা এই নীল বিদ্রোহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, মানে কারা প্রতিবাদ করলেন। তোমাদের আমি একটা পিডিএফ দেবো, সেখানে ম্যাপ আছে, দেখতে পাবে। এবং তবু আমি জায়গাগুলোর নাম বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে আমাদের দেশের নদিয়া জেলা, আচ্ছা বর্ধমান জেলা, আর মেদিনীপুর জেলা, এবং এবারে বাংলাদেশের তৎকালীন পাবনা জেলা, আর যশোর, রংপুর, রাজশাহী, তো এবং পূর্ণিয়া, বিহারের পূর্ণিয়া। তো এই যে এলাকাগুলোতে চাষিরা, আমি কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে আমাদের যে বিহার এবং বাংলার যে মাটি, সেটা নীল চাষের জন্য উপযুক্ত ছিল, যার জন্য এই এলাকাগুলোকে টার্গেট করা হয়েছিল, এবং নীলকর সাহেবরা এই ব্যাপারগুলোকে জোর দিয়েছিলেন এই এলাকাগুলোতে, গোটা ভারতবর্ষে কিন্তু নয়। তো এই এলাকার চাষিরা বিদ্রোহী হচ্ছেন এবং ইংরেজদের বিরুদ্ধে তারা রাস্তায় ইংরেজদের নয়, ইংরেজ নীলকর সাহেবদের বিরুদ্ধে 1800 सालটা হচ্ছে 1859 एंड 60। इन सब डिस्ट्रिक्ट से जो भी खेती करने वाला इंडिगो, जो खेतीबाड़ी करने वाला मतलब जो कृषक थे, उन्होंने ये विद्रोह किए थे नीलकर साहेब के विरुद्ध, और इसी को ही हम लोग इंडिगो रिवॉल्ट बोलते हैं। এই ইন্ডিগো রিভল্টের যে কার্যকলাপ, সেটা সম্পর্কে তোমাদের একটু জাস্ট বলে নিই। সেটা হচ্ছে যে এই যে নীল বিদ্রোহ সংগঠিত করা হয়েছিল, এটা কিন্তু প্রথমতই আমি বলে নিই নীলকর সাহেবদের বিরুদ্ধে। এটা কিন্তু না ইংরেজদের বিরুদ্ধে, না তোমার মহাজন বা বড় বড় যে জমিদার তাদের বিরুদ্ধে, এটা কিন্তু পরিষ্কার। तो ये केवल मात्र नीलकर साहब के विरुद्ध ही ये विद्रोह हुआ था, और ना वो अंग्रेज के विरुद्ध था, ना और कुछ जमींदार के विरुद्ध था। तो ये बात बहुत क्लियर होना चाहिए। और दूसरी बात, क्या कौन से प्रोसेस में ये चला गया था, যখন এই মানে যে ঘটনাটা, ইনসিডেন্টের যেখানে শুরুটা হয়েছিল, আমি তোমাদের বলিনি। সেটা হচ্ছে যে কারা কারা নেতৃত্ব দিচ্ছেন, তাহলে আমি তোমাদের জায়গাটা এবং কোন পদ্ধতিতে হয়েছিল তোমাদের বলতে পারবো। সেটা হচ্ছে 1859 সালের কৃষ্ণনগর, আমাদের যে নদিয়া জেলার কৃষ্ণনগরে চৌগাছা গ্রামে বাসিন্দা তো বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস, এই দুইজন মানে তারা প্রথমবার এই নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। তাহলে আমরা নদিয়া জেলার যে, আমরা স্কুল লেভেলে তো এটা পড়েছি, নদিয়া জেলার আর বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস, তো ওনারা প্রথমবার প্রতিবাদী হচ্ছেন। আর বাঁশবেরিয়ার বৈদ্যনাথ সর্দার আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিশ্বনাথ সর্দার, দুই ভাই। মালদাহ জেলার রফিক মন্ডল, মালদা ডিস্ট্রিক্টের, এবং সুন্দরবনের রহিমুল্লাহ, আর বাংলাদেশের যশোরে রাম রতন আর মল্লিক, এদের नाम लीडर्स হিসেবে আসছে। कौन सा ये नदिया जिला की नदिया डिस्ट्रिक्ट उस वक्त के 1859 में जिस आदमी ने पहली बार इंडिगो रिवॉल्ट किए शुरुआत किए थे, उसका नाम था विष्णुचरण विश्वास और दिगंबर विश्वास, हमारे नदिया डिस्ट्रिक्ट में हुआ था। और उसके बाद बांसबेरिया हमारे बंगाल में बैद्यनाथ सरदार, विश्वनाथ सरदार, दो भाई थे। और मालदा जिला की थे, मालदा डिस्ट्रिक्ट के थे रफीक मंडल। और सुंदरबन जो है वो कोस्टल एरिया, वहां पर रहीमुल्ला। और जसोर जो बांग्लादेश में पड़ता है, वहां का नाम मिला है राम रतन मल्लिक। इन्होंने पहली बार अंग्रेज जो নীলকুঠির সাহেব थे उनके विरुद्ध विद्रोह किए थे। और শুরুয়াতি में क्या क्या নীলকুঠির সাহেবের যে বাড়িগুলোকে আক্রমণ করা হয়েছিল, তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, এবং তাদের একটাই দাবি, তারা কোনো অবস্থাতে নীল চাষ করবেন না। রাস্তায় নেমেছিলেন 60-70 হাজার প্রায় মানে এরকম সংখ্যক কৃষক নীলকর সাহেবদের বিরুদ্ধে বাংলাতে ওই জোনগুলোতে রাস্তায় নেমে পড়েছিলেন। এবং এমনটাও শোনা যায় যে নীলকর সাহেবদের বাড়ি যেখানে যেখানে তারা জমি দলিল বা টাকা পয়সা বা রেখেছেন, তাদের বাড়িগুলোকে পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন।
এখন আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আন্দোলনটা হয়েছিল, তোমাদের যে কোয়েশ্চেনটার উত্তর লিখতে হবে সেটা হচ্ছে যে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই আন্দোলন করেছিলেন নীলকর সাহেবদের বিরুদ্ধে কৃষকরা। বাংলার এবং বিহারের যে এরিয়াগুলোর কৃষকদের কথা বলছি আমরা, এবং তৎকালীন বাংলাদেশ আমাদের বাংলাতে ছিল, তো উস वक्त का बांग्लादेश भी हमारे बंगाल में था। তো কি কি ফিচার্স, কি কি বৈশিষ্ট্য আমরা এই আন্দোলনে লক্ষ্য করতে পেরেছি? তোমাদের এক্সামে যে মোট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে নীল বিদ্রোহের মূল বৈশিষ্ট্যগুলো কি ছিল। আমরা এত তো বিদ্রোহ দেখছি, এই নীল বিদ্রোহ একটু আলাদা ছিল, তো সেই জন্য কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পেরেছি এক এক করে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। এটাই হচ্ছে তোমাদের মেন কোয়েশ্চেন। প্রথম যে নীল বিদ্রোহের প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা লক্ষ্য করতে পাই সেটা হচ্ছে যে আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম, पहले हम थोड़ी देर पहले हम थोड़े थोड़े देर पहले हमने बता दिए कि ये फर्स्ट फीचर्स ऑफ द इंडिगो रिवोल्ट সেটা হচ্ছে যে ये पहली बार किसी नीलकर साहब के विरुद्ध ये आंदोलन हुआ था। कोई अंग्रेज और या कोई महाजन और या कोई जमींदार के विरुद्ध ये आंदोलन नहीं हुआ था। तो पहली फीचर्स हम लोगों को मिलता है कि ये নীল বিদ্রোহ যেটা হয়েছিল সেটা কিন্তু নীলকর সাহেবদের বিরুদ্ধেই হয়েছিল, আর অন্য কোনো জমিদার এবং অন্য কোনো ইংরেজদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ হয়নি, বা বিদ্রোহ কিন্তু চাষিরা করেননি, মানে নীল চাষিরা করেননি। প্রথম বৈশিষ্ট্য যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এখানে আমরা দেখব যে 1860 31 ডিসেম্বর সরকার কিন্তু এই যে নীলকর সাহেবদের কৃষকদের উপরে যে এত অত্যাচার, অর্থাৎ তাদের বাড়ি ঘরে গরু ছাগল খুলে নিয়ে চলে যাওয়া বা তাদের উপর অত্যাচার করা, এবং তাদের বাড়িতেও লোক লাগিয়ে বাড়ি ভেঙে দেওয়া, যারা চাষ করতে রাজি হচ্ছেন না, নীলকর সাহেবরা তো করেছেন, তো অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছেন দাদন, তারা চাষ করতে চাইছেন না, তাদের উপর অত্যাচার করেছেন। তো এই যে ব্যাপারগুলো ঘটেছিল তাদের বিরুদ্ধে ইংরেজ সরকার এইরকম একটি প্রথম কোনো আন্দোলনে ইংরেজ সরকার মানে বারবার নির্দেশিকা জারি করেছিল নীলকর সাহেবদের যে আপনারা কৃষকদের উপর অত্যাচার বন্ধ করুন। পহলি বার, এটা একটা আরেকটা ইম্পর্টেন্ট ফিচার্স যে পহলি বার हुआ है कि ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নমেন্ট সেখানে কৃষকদের পক্ষে সমর্থনমূলক কথাবার্তা বলছেন, এবং তারা ল জারি করছেন 1860 31 ডিসেম্বর নীল কমিশন গঠন করছেন, অর্থাৎ বারবার নির্দেশিকা জারি করছেন যে তাদের উপর এই ধরনের অত্যাচার বন্ধ করা হোক, অত্যাচার না করে বারে বারে তারা পরোয়ানা জারি করেছেন। একত্রে ঠিক আছে, যার জন্য নীল চাষ না করা চাষিদেরকে চাষিরা কিন্তু সাপোর্ট পেয়েছেন গভর্নমেন্টের এই লগুলোতে, কারণ অত্যাচারের মাত্রা চরম ছিল। তো যার ফলে এটা একটা আলাদা ধরনের বৈশিষ্ট্য, কেবলমাত্র নীল বিদ্রোহেতে এই ঘটনাটা ঘটেছিল। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই আন্দোলনতে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে কৃষকদের প্রথম বাংলায় আর ধর্মঘট বা হরতাল আমরা বলতে পারি। এই যে আমরা এখনকার দিনে যে स्ट्राइक जिसको हम बोलते हैं, हड़ताल जिसको हम बोलते हैं, ये पहली बार बंगाल में हुआ नील विद्रोह के रूप में। তো এটা একটা আলাদা বৈশিষ্ট্য, ভারত বাংলায় কিন্তু এর আগে কোনোদিন কোনো হরতাল পালিত হয়নি, তাই নীল বিদ্রোহ কিন্তু প্রথমবার হরতাল, কৃষকদের হরতাল হয়েছিল, এবং যার জন্য একজন বিখ্যাত রাইটার ঐতিহাসিকের নাম পাওয়া যায় এল নটরাজন, তার বিখ্যাত বই ইন্ডিগো কাল্টিভেটর স্ট্রাইক 1960, ইন্ডিগো কাল্টিভেটার্স স্ট্রাইক 1960, এই টেক্সটে, এই গ্রন্থে নীল বিদ্রোহের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন যে এই বিদ্রোহ ছিল অত্যন্ত অভিনব, মানে এই বিদ্রোহ অন্যান্য বিদ্রোহের থেকে সম্পূর্ণরূপে আলাদা। अलग तरह का एक्स्ट्राऑर्डिनरी था और अलग तरह का विद्रोह था, इन्होंने अपना इस टेक्स्ट में बोला। 4 নম্বর হচ্ছে যে এই বিদ্রোহ ছিল সম্পূর্ণরূপে ধর্ম নিরপেক্ষ বিদ্রোহ। আমি তোমাদের अर्थात सेक्युलर जो रिवॉल्ट हम बोल सकते हैं इसको, ये एक अलग फीचर्स है। तो क्योंकि हम थोड़ी देर पहले हमने बोला कि कौन कौन सा लीडर्स ये इंडिगो रिवॉल्ट्स किए थे, दिगंबर बिश्वास, विष्णु चरण बिश्वास हम भी देख सकते हैं, वो हिंदू थे। और हम मालदा जिला में देखते हैं कि रफीक मंडल करके एक लीडर का नाम आ रहा है, और सुंदरबन में रहीमुल्ला का नाम आ रहा है। तो ये इसका मतलब ये है कि हिंदू मुस्लिम मिलके सब लोगों ने मिलके ये নীলকর সাহেবকে বিরোধী আন্দোলন किए थे। তো ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ হচ্ছে এটাই যে যেখানে কোনো ধর্মের বেস্ট করে আন্দোলন হয়নি, হবে না। তো এখানেও কিন্তু তাই হয়েছিল যে ধর্মের বেস্ট করে কিন্তু আন্দোলন হয়নি, এখানে কিন্তু সমস্ত ধর্মের মানুষেরা অংশগ্রহণ করেছেন, আমি লিডারদের নাম তোমাদের বলেছি, সেখান থেকে আমাদের কাছে কিন্তু স্পষ্ট। তাহলে এটা আরেকটা ফিচার্স পেলাম, সেটা হচ্ছে এটা একটা ধর্ম নিরপেক্ষ কিন্তু নীল বিদ্রোহ, এই বিদ্রোহটা ধর্ম নিরপেক্ষ ছিল।
চার নাম্বার হচ্ছে যে এই বিদ্রোহে প্রথমবার আমরা জানি খ্রিস্টান মিশনারিরা আমাদের দেশে এসেছিলেন। সাঁওতাল বিদ্রোহের একটা কারণেও আমরা পড়েছি যে তারা ধর্ম প্রচার করতে এসেছেন, এবং আমাদের বাংলায় কৃষকদের উপর যেভাবে নীল চাষিদের উপর অত্যাচার চালানো হচ্ছিল নীলকর সাহেবরা, তাতে করে তারা প্রতিবাদী হচ্ছেন। তাহলে এই প্রথমবার কোনো বাংলার কোনো আন্দোলনে খ্রিস্টান মিশনারিরা সাপোর্টে তারা লেখালেখি করছেন, তারা সাপোর্টে মনোবল যোগাচ্ছেন এবং তারা বলছেন যেটা ঠিক হচ্ছে না। তাহলে এটা হচ্ছে নীল বিদ্রোহে এরকম ঘটনা ঘটেছিল। তিনজনের নাম পাওয়া যাচ্ছে, যেখানে ব্রিটিশ ইংল্যান্ডের চার্চ মিশনারি সদস্য তিনজন সদস্য নাম আছে। তারপরে জার্মানির যেমন জার্মান মিশনারি বমভাইটসের নাম পাওয়া যায়, ফ্রেডারিক সুর আরেকজনের নাম পাওয়া যায়, যে লিঙ্কে এনার নাম পাওয়া যায়। তো এরা সাপোর্ট করছেন, এই সমস্ত মিশনারিরা কৃষকদের সাপোর্ট করছেন। প্রথমবার এরকম ঘটনা ঘটছে। আর সব থেকে বড় কথা, আমরা স্কুল लेवल पढ़ेছি, ये हम लोग क्रिश्चियन मिशनरीज वो सपोर्ट कर रहे थे इस आंदोलन को। पहली बार ऐसा भारत में, बंगाल में ऐसा हो रहा है कि कोई कुछ कृषक आंदोलन को कोई अंग्रेज का क्रिश्चियन मिशनरीज ये सपोर्ट में लगा हुआ है। তো প্রথম যে আর যিনি সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা যে ধর্মযাজক আমাদের এখানে পালন করেছিলেন কৃষকদের হয়ে, তার নাম জেমস লং সাহেব। জেমস লং, এনার নাম আমরা শুনেছি, স্কুল লেভেলে শুনেছি। এবং জেমস লং সাহেব, আমরা জানি যে দীনবন্ধু মিত্র নীল বিদ্রোহের এই কৃষকদের অত্যাচারকে নিয়ে তিনি একটা নাটক লিখেছিলেন, তার নাম সেটা হচ্ছে যে নীল দর্পণ, দীনবন্ধু মিত্রের লেখা। তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন যে নীল দর্পণ নাটকের বা নাটকটি রচয়িতা কে ছিলেন। তো আমরা জানি জেমস লং সাহেব তো মাইকেল মধুসূদন দত্তকে দিয়ে নীল দর্পণ নাটকটি ট্রান্সলেশন করিয়েছিলেন। তাহলে তখন ইংরেজদের কোর্টেতে তার বিচার হয়েছিল এবং জেমস লং সাহেবের 1,000 টাকা জরিমানা হয়েছিল এবং 1 মাসের কারাদণ্ড হয়েছিল। কালীপ্রসন্ন সিংহ আমাদের একজন বাঙালি জমিদার ছিলেন, সেই সময় তিনি 1,000 টাকাটা দিয়েছিলেন। অর্থাৎ এই নীল দর্পণ নাটকের যে ট্রান্সলেশন, নাটকটা সম্পর্কে একটু জাস্ট আমি তোমাদের বলি। এই নীল দর্পণ নাটকটা সেই সময় রচনা। এইটাই নাটকটাতে কি দেখানো হয়েছে, নাটকটাতে নীলকর সাহেবরা কিভাবে আমাদের নীল চাষিদের উপর অত্যাচার করছেন, মানে করেছিলেন, সেই জিনিসটা দেখানো হচ্ছিল। অর্থাৎ কিন্তু এটা সেই সময়ের রচনা 1860। তো এই সময় যেটা ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে যে নাটকটা গ্রামে গ্রামে ভিন্ন ভিন্ন জায়গায় এবং বিভিন্ন জেলাতে দেখানো হচ্ছিল, যাতে করে জনগণ কিন্তু উত্তেজিত হচ্ছেন। তাদের উদ্দেশ্য কিন্তু দেখানো নীলকর সাহেবরা কি অত্যাচার করছেন। ইংরেজ গভর্নমেন্টের তরফ থেকে নাটকের বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। ব্যবস্থা বলতে তারা বুঝতে পারছেন যে ইংরেজ বিরোধী এটা ষড়যন্ত্রমূলক কাজ, পরবর্তীকালে স্টেপ নেওয়া হয়। কারণ আমরা জানি 1878 সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন যেটা জারি করেছিলেন লর্ড লিটন, এরপরেই কিন্তু এই নাটকগুলোর ওই 1860-তে নীল দর্পণ এবং নাটকের যে প্রভাব জনমানুষে পড়ছে, তার জন্যই তো গভর্নর জেনারেল লর্ড লিটন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, অর্থাৎ নাটক অভিনয় করার আগে গভর্নমেন্টকে জানাতে হবে যে সেটা ইংরেজ বিরোধী নাটক কিনা। তো এটার জন্য নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করা হয়েছিল এবং যেটা পরবর্তীকালে 1882 সালে লর্ড রিফন, পরবর্তী গভর্নর জেনারেল, তিনি এটাকে তুলে দিয়েছিলেন। তো নাটক ভিন্ন ভিন্ন জায়গায় মঞ্চস্থ হতো এবং তোমাদের আমি গত ক্লাসে একবার বলছিলাম যে বিদ্যাসাগর মহাশয় কলকাতাতে নাটক মঞ্চস্থ হচ্ছে। নীলকর সাহেব একজনের অভিনয় করছিলেন এবং কৃষকদের উপর অত্যাচার চালাচ্ছেন। তো নাটক হচ্ছে, বিদ্যাসাগর মহাশয় সামনে হতে বসেছিলেন। ওই মঞ্চস্থ নাটকের সামনে নিজের পায়ে চটি জুতো খুলে মেরেছিলেন নীলকর সাহেবের দিকে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কি হারে অত্যাচার চালিয়েছেন, যারা চাষ করতে রাজি হচ্ছিলেন না, নীলকর সাহেবরা কি নিষ্ঠুরতার সাথে নীল চাষিদের উপর অত্যাচার করেছেন, তার বড় প্রমাণ এই নীল দর্পণ নাটকের এই ইনसिडेंट, ये घटना जो विद्यासागर ने अपना चप्पल फेंक के मारे थे, जो नीलकर साहब का अभिनय कर रहे थे। तो इसका मतलब ये कि कितना प्रेशर, कितना डिप्रेशन और कितना सप्रेशन बोलते हैं, मतलब कितना अत्याचार किए थे नीलकर साहब लोगों ने हमारे बंगाल के जो कृषक थे, फार्मर्स थे, उनके ऊपर। तो ये नील दर्पण नाटक बहुत ही प्रभाव फैला, दिए आंदोलन में बहुत ही हिस्सा बने थे। তো এটা তাহলে খ্রিস্টান মিশনারিদের সাপোর্ট ছিল, এটা একটা বড় বৈশিষ্ট্য। 5 নাম্বার সম্ভবত হবে। তাহলে 5 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমরা এই আন্দোলনতে দেখতে পাবো বৈশিষ্ট্যের মধ্যে যে তৎকালীন বাঙালি নানান বুদ্ধিজীবী, নানান পত্রপত্রিকা যেগুলো বাঙালিদের দ্বারা পরিচালিত ছিল, তারা কিন্তু সাপোর্ট এসেছিলেন। যেমন 1819 সালে অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকা,
तत्वबोधिनी पत्रिका में बंगाल में जो इंटेलेक्चुअल पर्सन थे वो लोग इस सपोर्ट में आ गए थे इनके कि ऐसा अत्याचार हो रहा है कि इसका नहीं होना चाहिए। तो जो पहली बार जो इन्होंने आए थे वो 1819 में आए थे, 19 में आए थे, अक्षय कुमार दत्त। उनका पत्रिका का नाम था तत्वबोधिनी पत्रिका। ये भी एक शॉर्ट क्वेश्चन है, तत्वबोधिनी पत्रिका का जो एडिटर वो कौन थे। আর ঈশ্বর গুপ্ত বলে বিখ্যাত প্রাবোদা মানে সরি ঈশ্বর গুপ্তের যে বিখ্যাত পত্রিকা প্রভাকর পত্রিকা, এটাও একটা শর্ট কোয়েশ্চেন। প্রভাকর পত্রিকা লেখালেখি করেছিলেন এই বিষয়ে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। আমরা সবাই চিনি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের লেখা বিখ্যাত পত্রিকা প্যাট্রিয়ট, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, নীলকর সাহেবদের অত্যাচারের করুণ কাহিনী, কৃষকদের করুণ কাহিনী, অত্যাচার কৃষকদের মানে নীলকর সাহেবদের নির্মম কাহিনী এখানে কিন্তু বারবার তোলা হয়েছিল, সারা জাগিয়ে ফেলেছিল এই প্রতিবেদনে। কারণ আমরা জানি যে এই হিন্দু পেট্রিয়ট পত্রিকাতে প্রথমবার নীলকর সাহেবদের বিরুদ্ধে নানান বক্তব্য তুলে ধরা হচ্ছিল। আর দীনবন্ধু মিত্রের কথা তো আমি কিছুক্ষণ আগে বললাম যে নীলদর্পণ নাটক তিনি লিখে ফেলেছেন যাতে করে জনমানসে যে নীল চাষিদের উপরে যে অত্যাচার হচ্ছে তার সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য, সাপোর্টে তুলে ধরার জন্য। এছাড়া শিশির কুমার ঘোষ, কাঙ্গাল হরিনাথ মজুমদার এবং मथुरानाथ मैत्रेय बहुत सारे ऐसे थे जिन्होंने सपोर्ट में, इंटेलेक्चुअल पर्सन थे, नील नील चाषी और जो खेती बाड़ी करने वाले थे इनके सपोर्ट में आ गए थे। তো এর এর যেটা গুরুত্ব আমরা দেখবো, এগুলো আমরা ফিচার্স পেলাম। এবার আমরা একটু জাস্ট ছোট করে গুরুত্বটা দেখে নিই যে নীল বিদ্রোহ যে সংগঠিত হলো 1859-60 সালে, এটার গুরুত্ব বাংলার ইতিহাসে কতটা। যদি আমরা গুরুত্ব বিচার করি, যে ইম্পর্টেন্স আগার হাম লোগ আগার দেখেঙ্গে, তো প্রথম যে গুরুত্ব সেটা দেখবো যে এটা একটা গণবিদ্রোহ। তো নীল বিদ্রোহ ছিল ভারতবর্ষের প্রথম সফল গণবিদ্রোহ এটাকে বলা হচ্ছে। কারণ সফল এই কারণেই বলা হচ্ছে কারণ এর ফলে ইংরেজরা সাপোর্টে এসেছিলেন কৃষকদের সঙ্গে এবং ইংরেজ সরকার আইন বানাতে বাধ্য হয়েছিলেন, এই জন্য এটা সফল। কারণ আমরা জানি সাঁওতাল বিদ্রোহ বাকি যে সমস্ত বিদ্রোহগুলো তো দমন করেছিল ইংরেজরা এবং ওটা সফল হয়নি সেগুলোতে, কিন্তু মানে ওই লেভেলে সফল হয়নি। কিন্তু নীল বিদ্রোহ হচ্ছে এমন একটা বিদ্রোহ যেটা হচ্ছে সফল প্রথম গণবিদ্রোহ। এর ফলে বাংলা সামাজিক ব্যাপকতায় মানে সংগঠন তৈরি, ভবিষ্যতের জন্য যে আন্দোলনগুলো আমাদের হয়েছে, ইলবার্ট বিল বিরোধী আন্দোলন, জাতীয় কংগ্রেস বলো, ভারত সভা, জাতীয় কংগ্রেস, এর কিন্তু ইন্সপিরেশনস যেটা আমরা বলবো এই इंडिगो रिवॉल्ट থেকেই পেয়েছিল। অর্থাৎ এটা ফার্স্ট गण आंदोलन हम लोग बोल सकते हैं, ये पहला इंपॉर्टेंस है। दूसरा इंपॉर्टेंस है জাতীয়তাবাদী আন্দোলন। এটা জাতীয়তাবাদী আন্দোলনের মানে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর আমরা জানবো যে এটা একটা জাতীয়তাবাদী আন্দোলন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। কারণ এখানে ধর্মনিরপেক্ষ ভাবটা ছিলই, আর সব থেকে বড় কথা ইংরেজ গভর্নমেন্ট এদের সাথে ছিলেন এবং বুদ্ধিজীবীরা সাথে ছিলেন, যার ফলে এটাকে আমরা একটা জাতীয়তাবাদী আন্দোলন এই কারণেই বলছি। আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে জাতীয়তাবাদী আন্দোলন তখনই তাকে বলা হবে যদি এর কোনো ন্যাশনাল ইম্পর্টেন্স থাকে, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এদের যদি কোনো ভূমিকা থাকে তখন তাকে জাতীয়তাবাদী আন্দোলন বলা হচ্ছে। जाति जागरणे यदि गुरुत्वपूर्ण भूमिका पालन करे थाके तो इसलिए इसको नेशनल मूवमेंट इसको इसलिए बोला जा रहा है कि भारतवर्ष के आने वाले मतलब जो अंग्रेज के विरुद्ध हम लोग आंदोलन छेड़े थे उसके ये सपोर्ट किए थे, मतलब ये इंस्पायर किए थे ये इंडिगो रिवॉल्ट, क्योंकि ये आंदोलन सफल हुआ था। तो इसके चलते इसके लिए हम नेशनल मूवमेंट बोल सकते हैं। তো এটা একটা আমরা কিছুক্ষণ আগে জাস্ট আলোচনা করলাম, এটা একটা সম্পূর্ণরূপে সফল বিদ্রোহ। কারণ সাঁওতাল বিদ্রোহ তার কিছুদিন আগে ঘটেছে 55-56 সালে, তারপরে তো 57 সালে বিদ্রোহ হয়েছে, সিপাহী বিদ্রোহ আমরা দেখেছি, ওগুলো দমন হয়েছিল। কিন্তু নীল বিদ্রোহ সব থেকে চরম সফল হয়েছিল, কারণ আমরা দেখতে পাবো যে নীল কমিশন গঠন হয়েছিল 1860 সালের 31 ডিসেম্বর। ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করেন এবং সেখানে নির্দেশিকা জারি করা হয়েছিল যে চাষিদের জোর করে নীল চাষ করানো যাবে না। এবং তারপরে পরেই যখন আস্তে আস্তে দেখবো যে কৃষকরা সচেতন তো হচ্ছেন এবং কৃত্রিম নীল আবিষ্কার হয়ে গিয়েছিল আমাদের ইংল্যান্ডে, তখন আমাদের বাংলায় যে নীলের ইম্পর্টেন্সটা আস্তে আস্তে 90-এর দশক 1890-এর পর থেকে ঘটনা হচ্ছিল কৃত্রিম নীলের আবিষ্কার, যেটাকে नील का अपना जो नेचुरल मतलब जो खेती बाड़ी करके नहीं एक कलर बना गया, आविष्कार हो गया था। तो नील के ऊपर उतना प्रेशर नहीं पड़ा, फिर से नील का खेती बाड़ी धीरे धीरे बंद होने का 1920 में ये सबसे ज्यादा कम हो गया था बाद में जाके।
लेकिन इंडिगो कमीशन बनाया गया था, वो अलग से নীল কমিশন গঠন करके বাংলা ছোটনাট ছিলেন, তখন নাম পাওয়া যায় জেপি গ্র্যান্ট। 1860 সালের তিনি নীল কমিশন গঠন করেছিলেন এবং কৃষকদের দুর্দশার কথা শোনার জন্য তাদের নানান ধরনের প্রস্তাব এবং লাঘব করা হয়েছিল। इंग्रेज गवर्नमेंट की ओर से ये प्रस्ताव लिया गया था। আর সব থেকে বড় কথা যেটা এই আন্দোলন মানে আমাদেরকে যেটা শিখিয়েছিল সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ সবাই মিলে আন্দোলন আমরা করতে পারি এবং সফল হতে পারি। নীল বিদ্রোহ তার সব থেকে বড় প্রমাণ। এবং ব্রিটিশ গভর্নমেন্ট পরোক্ষভাবে আমরা বলতে পারি যে ব্রিটিশ গভর্নমেন্ট এই নীল বিদ্রোহের দ্বারা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলেন। কারণ কারণ বিভ্রান্তি এই কারণেই, কারণ যে যারা নীলকর সাহেব ছিলেন ওরা তো ইংরেজ ছিল, তো ব্রিটিশ সরকারও পর্যন্ত বুঝতে পারছেন যে তাদের উপর অত্যাচারের কাহিনী, তারা যে নীলকর সাহেবদের বারণ করবেন না কৃষকদের সাপোর্ট করবেন এটা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তারা ভারতবর্ষে এমন প্রথমবার এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল নীল বিদ্রোহতেই, যেটাতে তারা টেনশনে ব্যালেন্স করতে পারছিলেন না। কিন্তু শেষমেশ তারা নীলকর সাহেবদের বিরুদ্ধে তারা অর্ডার দিয়েছিলেন এবং কৃষকদের রিলিফ দেওয়ার জন্য, নীল চাষিদের রিলিফ দেওয়ার জন্য তারা নীল কমিশন গঠন করেছেন, যাতে করে কৃষকদের উপর আর চাপ না দেওয়া হয়। তো এই হচ্ছে নীল বিদ্রোহের একটা কোয়েশ্চেনের আলোচনা। তোমরা একটা 5 মার্কসের একটা কোয়েশ্চেন করবে, বিভিন্ন বইয়ে পেয়ে যাবে, ইন্ডিগো রিভল্ট ইন্টারনেটেও পেয়ে যাবে। আমি জাস্ট তোমাদের এটা স্কুল লেভেলে পড়েছো, আমি জাস্ট তোমাদের সঙ্গে জাস্ট আলোচনা করলাম। তো আশা করি, জানি না কতটা বুঝতে পেরেছো, তো তোমরা একটা করে নিও, আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো। ওকে, নেক্সট ক্লাসে আবার আমাদের নতুন টপিকের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বাই, থ্যাংক ইউ।